আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। তো আবহাওয়াটা খুব ভালো লাগতেছে। খুবই ঠান্ডা। কিন্তু বৃষ্টির কারণে দেখা যায় গাছে কোনো খাবারও তেমন দেওয়া যাইতেছে না। তো একদিকে ভালো হয় আরেকদিকে মানে ক্ষতি হয় আরকি। তো যাই হোক আল্লাহ পাক যা চায় তাই হয়। আর যারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা কৃষক যারা আছে তারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যাইতেছে যে ধানগুলি তারা কাটছে। কিছু ধান তো পানির নিচে। আবার যেগুলা একটু কষ্ট করে নিছে সেগুলো দেখা যায় ধানের মধ্যে চারা গজা যাইতেছে। আসলে আল্লাহই ভালো জানে কখন কি করবে। আর এই তো আজকে যেমনটা থাম্বনেইলে দেখছেন যে আমার এই বছরের ১ম চাল কুমড়া আজকে হারভেস্ট করব। আর এখানে মে ফুলটা একেবারে মে মাসের ১ম দিনই ফোটা শুরু হয়ে গেছে। আর এবার ভালো হয়েছে যে ২-৩ টা ৫ টা স্টিক বের হয়েছে কিন্তু ৩ টা আগে ফুটছে আর ২ টা পরে ফুটছে আরকি। তো এটা একটা সুন্দর ৩ টা একেবারে ফুটলে দেখা যেত যে ৩ টা একেবারে শেষ হয়ে গেছে। তো যাই হোক আজকে দেখাবো যে আমার চাল কুমড়া গাছটা কত বড় হইছে আর চাল কুমড়াগুলো কতটুকু হয়েছে। তো ছোটখাটো একটু হার্ভেস্টিং আছে চাল কুমড়ার সাথে। তো দেখা যায় বৃষ্টির কারণে গাছের চেহারা খুবই সুন্দর হয়। আর গাছগুলো দেখতে খুব ভালো লাগে। এই যে দেখতেই পারতেছেন গাছগুলো একেবারে পাতাগুলো স্বচ্ছ, সুন্দর। গাছে কোনো ধুলা-বালু কোনো কিছু নাই। খুব ভালো লাগতেছে। আর এই সময় গাছরাও খুব ভালো আনন্দ থাকে। গাছের টবে যদি আপনার পানি না জমে তাহলে কিন্তু গাছের কোনো সমস্যা হয় না। কারণ যতই বৃষ্টি হোক টব দিয়ে যদি পানি বের হয়ে যায় গাছের তাতে কোনো সমস্যা হয় না, কোনো ক্ষতি হয় না। আর বৃষ্টির পানির মধ্যে কিন্তু পর্যাপ্ত খাবার থাকে। তো যার কারণে গাছে খাবার দেওয়ারও তেমন একটা কষ্ট করতে হয় না। তো যখন দেখবেন যে বৃষ্টিটা একটু কমে যায়, ২-১ দিন গ্যাপ থাকে, আবহাওয়াটা একটু ভালো দেখেন, তো যারা গাছে খাবার দিতে চান বা অনেকদিন খাবার দেওয়া হয় নাই, তখন গাছটার মধ্যে খাবার দিয়ে দিবেন। খাবার বলতে আপনারা যে খাবার দিতে চান সেই খাবারই দিতে পারেন। তো অনেকে কমেন্টস করে যে শুকনা সরিষার খোল-টোল এগুলা দেওয়া যাবে কিনা গুঁড়া করে। তো আমি মনে করি বৃষ্টি যখন বেশি থাকবে তখন কোনো খাবারই দেওয়া ঠিক না। কারণ যেই খাবারই দেই না কেন সবগুলাই কিন্তু বৃষ্টির পানিতে কিন্তু চলে যাবে। আর এই তো বরবটি আবার কিছু, কিছু বড় হইছে। আর ভিতরের দিকেও দেখা যায় ১টা ২টা খুব ভালোই বড় হয়ে গেছে যেটা খাওয়ার উপযুক্ত না। তো বরবটির বীজ কিন্তু এমনিতেই হয়ে যায়। কারণ বরবটি পাতা চিপা তখন দেখা যায় না। ভিতরে থাকলে তখন দেখা যায় যে এমনিতেই অনেক বরবটি বীজ হয়ে যায়। তো আর বৃষ্টি যেহেতু পাইছে গাছগুলা দেখা যায় যে সবগুলা গাছেরই গ্রোথ মাশাআল্লাহ এখন ভালো হবে। আর আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর। এখন প্রায় বেলা অ্যা ১২টার মতো বাজে। তো দেখেন তারপরেও মনে হচ্ছে যে সকাল ৬টার মতো বাজে এরকম দেখা যায়। তো যাই হোক আজকে চলেন দেখাই যে আমার সেই চাল কুমড়া। আর এর আগে দেখাই যে চাল কুমড়া গাছটা কত বড় হইছে। এখানে কিন্তু অনেকগুলি চাল কুমড়া গাছ আছে। শুধু ১টা ২টা না। ৫ টা চাল কুমড়া গাছ মোটামুটি অনেকটাই বড় হইছে আর ৩ টে একটু ছোট আছে। তো সেগুলোর মধ্যে কিন্তু এই যে এই টবের এগুলোর মধ্যে কিন্তু চাল কুমড়া ধরছে। আর এবারের বীজগুলো একটু বেশি একটা ভালো পড়ে নাই। মানে চাল কুমড়ার ফলন একটু কম আরকি। গত বছর যে আমি চাল কুমড়াগুলো লাগাইছিলাম তো সেগুলো দেখা যায় যে ঘন ফলন আসতো। তো এবার তেমন বেশি ফলন আসেনি। আর যাও কয়েকটা বের হয়েছিল, তো দেখা যায় যে যখন আমি পরাগায়ন করে দিছি, এই বৃষ্টির কারণে সেগুলা কিন্তু আর থাকে নাই। তো যার কারণে সেগুলা মনে হয় না টিকবে। আর এই তো যখন দেখা যায় ছোট ছিল, তো তখনই আমি কিন্তু এটা পলিথিন ব্যাগ দিয়ে কিন্তু আটকিয়ে দিছিলাম। আটকিয়ে দেওয়ার কারণে কিন্তু তেমন একটা নষ্টও হয়নি। আর পোকামাকড়ে তেমন একটা কিন্তু ঘাইও মারেনি। আর মাছি পোকা যেহেতু থাকে, মাছি পোকা যদি একবার ঘাই দেয় তাহলে কিন্তু এটা সুন্দর হয় না। আ কেমন যেন বেকাতারা হয়ে যায়। আর এই তো দেখেন চাল কুমড়াটা। আর এই বছরে আমার চাল কুমড়াটা এরকম হইছে, একটু সবুজ বেশি। তো এত সবুজ চাল কুমড়া কখনো আমার হয় নাই। এবছরই ১ম হইছে। তো একেকটা বীজ আসলে একেকবার একেক রকম হয়। তো সবসময় একরকম ফলন পাওয়া যায় না। আর আজকে গলাটা আমার একটু অবস্থা খারাপ। তো যার কারণে হয়তোবা কথাগুলি একটু অন্যরকম শোনা যাবে। তো এই তো আজকের গাছের ১ম এবছরের ১ম চাল কুমড়া হারভেস্ট করলাম। জানি না ভিতরে কি অবস্থায় আছে। তো এরকম সবুজ চাল কুমড়া কার গাছে হয় বলবেন। আর অন্যান্য সময় যখন আমি চাল কুমড়াগুলি পাড়তাম, দেখা যাইত যে এই পাতার মতো এরকম হালকা সবুজ ছিল কিন্তু এবারে সবুজটা অনেকটা বেশি। তো এর জন্য শুরু থেকে আমি গাছে কি খাবার দিছি সেটা তো আপনাদের সাথে সবসময় শেয়ার করে গেছি। অ্যা তো যারা না জানেন, যারা ১ম দেখতেছেন তাদের জন্য আরেকটু বলে দেই।
যখন গাছগুলো আমার একটু মাচায় উঠে গেছে তখন কিন্তু আমি এপসম সল্ট আর ডিমের খোসা গুঁড়া করে কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম। তো তার মাত্র ২ সপ্তাহ পুরো হয়নি, তার মধ্যে কিন্তু গাছ কিন্তু মাচায় উঠে গেছিল। তো তারপরেই কিন্তু 1G 2G কাটিং করে দেওয়া হয়েছে, তখন থেকে ফলন শুরু হয়েছে। আসলে এই কাজগুলো করে দিলে দেখবেন আপনার গাছে কিন্তু সুন্দর মতো কিন্তু ফলন আসা শুরু হয়ে যায়। আর যখন ফলন আসা শুরু হবে তখন আপনারা পটাশ জাতীয় খাবারটা গাছে দিয়ে দেবেন। আর ঢেঁড়স গাছগুলি মোটামুটি এখন একটু বড় হয়ে গেছে। তো বড় হওয়ার কারণে দেখা যায় এখন আর গাছগুলি মরবে না। আর দেখা যায় যে গাছ যখন ছোট থাকে, ঢেঁড়সের চারা যদি বেশি পানি পায় তাহলে কিন্তু গাছগুলো উপরের দিকে ওঠে না, তখন ছোট অবস্থায় কিন্তু গাছগুলি মরে যায়। আর এখন আশা করি এখন আর মরার কোনো চান্স থাকবে না। আর এই যে ডাঁটাটা দেখতেছেন, এটা হয়তোবা গোড়াটা পচে গেছে, যার কারণে দেখা যায় যে এটা নিচের দিকে পড়ে যাইতেছে। তো আজকে এটা নিয়ে যাব, ভাবছিলাম রেখে দেবো, তো দেখলাম যে না, এটা গোড়াটা নষ্ট হয়ে যাইতেছে, এটা থাকবে না। তো এই বীজটা অন্য একটা জাতের বীজ, তো এটা যদি সম্ভব হয় ২-১ টা বীজ রেখে দেবো, মোটামুটি ভালোই দেখা যাইতেছে। তো বাগান থেকে বীজ কিছু কিছু রেখে দেওয়া ভালো। নিজের বাগান থেকে যদি বীজ রাখা যায় তাহলে বীজটা কিন্তু ভালো মানের পাওয়া যায়। আর এই যেমন চাল কুমড়াটা দেখেন, গত আরো ২-১ বছর যখন আমি চাল কুমড়াগুলো লাগাইছি, সেগুলা বীজগুলো কিন্তু মোটামুটি ভালো ছিল। কারণ ফলনও বেশি হইতো। আর এবারে বীজটা তেমন মানে ফলনটা তেমন কিন্তু বেশি না। গাছ অনেক ঝোপালো কিন্তু ফলন তেমন বেশি না। আর এই যে অনেকেই বরবটি গাছ নিয়ে প্রশ্ন করেন, বরবটি গাছের বিষয়ে জানতে চান, বরবটি বীজ নিতে চান। তো এই দেখেন এখানে আমার ছোট্ট একটা ক্যারেট, এটার মধ্যে কিন্তু মাত্র একটা গাছ। যদি একটু খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু আমার একটা গাছ। তো দেখেন একটা গাছও কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু অনেক সুন্দর ঝোপালো হইছে। কারণ এটা যত আপনার আগা কাটে তত কিন্তু এটা ঝোপালো হয়। আমার অন্য যে গাছগুলো দেখেন সেটাও আমি কিন্তু প্রায় সময় আগাগুলি কেটে দিই। যখনই দেখি আগা খুব বড় হয়ে গেছে তখনই কিন্তু আমি আগা কেটে দিই। আগা কেটে দিলে আবার সাইড থেকে সুন্দর মতো বের হয়। আর সবুজ বরবটিটাও দেখা যায় কি ১টা ২টা ১বার ২বার আগা ভাঙলে তারপরে তেমন একটা আগা বের হয় না। আর এটা ফলনটাও মাশাআল্লাহ অনেকটাই ভালো হয়। তো হাইব্রিড যেহেতু এখন জিনিস, তো দেখা যায় এর মধ্যে কিন্তু মোটামুটি সবগুলারই ফলন ভালো হয়। তো তার মধ্যে দেখা যায় এই সাদা বরবটিটাই খুব সুন্দর হয়। আর মোটা, মোটা হয়। তো একটা গাছ আসলে কিন্তু খুব সুন্দর হইছে। আর বৃষ্টির পানি পাওয়ার পরে যেকোনো গাছই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে ওঠে। এই যে দেখুন এখানে আমার একটা কাঠগোলাপ আছে। তো এটা গত বছর আমি ডালটা লাগাইছিলাম। এবছর দেখেন মাশাআল্লাহ একবারে কলি এসে গেছে। আর একটা মাথা থেকে কিন্তু ৪ টা মাথা বের হইছে। একটু খেয়াল করলে দেখবেন এই যে এখানে কিন্তু আরো ৩ টা ৪ টা মাথা বের হইছে। এখান থেকেও আশা করি আবার কলি বের হবে। তো যারা এখন চারা করতে চান, এরকম ফুল গাছের বা এই ধরনের গাছের চারা করতে চান, গাছে কলপ দিতে চান, এই বর্ষার মধ্যে যদি দিয়ে দেন তাহলে কিন্তু আশা করি খুব সুন্দর রেজাল্ট পাবেন। খুব তাড়াতাড়ি কিন্তু এগুলা ফলন হয়ে যাবে। আর এই স্টিকগুলা কেটে দিলে, যেহেতু এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো থেকে বীজও হবে না। তো এগুলো কেটে দিলে এই গাছগুলো একটু দেখতে সুন্দর লাগবে। আর যে ফুলগুলা ফুটবে, ফুলগুলা একটু শক্তি পাবে। তো এরকম যাদের মেয়ে ফুল নষ্ট হয়ে গেছে মানে ফোটার পরে, তখন এই স্টিকগুলা কেটে দিবেন। দেখবেন ফলনটা যে ফুলগুলা হয় সেগুলো একটু ভালো হবে। আর এই বেগুনগুলা তেমন একটা সুবিধার না, যেহেতু আমার বেগুনের চারা অলরেডি আপনার রেডি হয়ে গেছে। তো কয়েকদিন পরে এই চারাগুলি আমি উঠিয়ে ফেলবো। এগুলো উঠানোর পরে নতুন করে আবার এখানে চারা লাগিয়ে দেবো, তাতে করে আবার নতুন চারা থেকে নতুন ফলন হবে। আর যে চারাগুলো আমি লাগাবো সেটা আমার বাগান থেকে আমি বীজ রাখছি। তো বাগান থেকে বীজ রাখলে বোঝা যায় যে ওই যাত্রা কেমন বা কেমন হবে এরকম আরকি। তো আর এই ধুন্দুল নিয়ে অনেকের অনেক প্রশ্ন। আমার খুব অনেকে আপনারা প্রশ্ন করেন ধুন্দুলটা নিয়ে। আর এই ধুন্দুলটা আমি ১ম বৎসর এই বছর চাষ করছি। কারণ ধুন্দুল গাছ বেশিরভাগ সময় দেখা যায় খুব বেশি বড় হয়। তো যার কারণে আগে লাগাতাম না। তো এই বছর যেতে অল্প ছোট গাছে ধুন্দুল ধরে সেজন্য লাগাইছি। মাশাআল্লাহ মোটামুটি ফলন তেমন একটা খারাপ হয়নি আলহামদুলিল্লাহ। যারা সবসময় দেখেন ভিডিও তারা জানেন। যারা না দেখেন তারা পিছনে আমার ভিডিও আছে। আপনারা চাইলে একটু দেখে আসতে পারেন। তো আশা করি এটার মধ্যেও মাশাআল্লাহ আবার নতুন করে ধরা শুরু হবে। যেহেতু গাছগুলা ছোট, মাশাআল্লাহ অনেকগুলি বড় ধুন্দুল আমি এখান থেকে পাইছি। তো গাছেরও অনেক শক্তি নষ্ট হইছে। তো এখন আবার গাছগুলো যদি একটু খাবার দেই তাহলে কিন্তু আবার সুন্দর করে নতুন আগা বের হবে। সেখান থেকেও আবার সুন্দর ফলন আসা শুরু হবে। এই যে মরিচ গাছগুলি দেখেন বৃষ্টির পানি পেয়ে খাবার কিন্তু তেমন দেওয়া হয়নি। তো হারভেস্টিং করার পরে কিন্তু আবার নতুন করে ফুল আসা শুরু হয়ে গেছে। তো এই তো বৃষ্টির মধ্যে আর তেমন কিছু করার নাই। গাছ একটু খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় পানি আছে কিনা।
বা টুকটাক তেমন তো খাবার দেওয়ারও কোনো ঝামেলা নেই, আর পানি দেওয়ারও তেমন কোনো ঝামেলা নেই। তো সবসময় গাছে একটু খেয়াল রাখবেন যাতে গাছের গোড়াগুলো পচে না যায়, গাছগুলো নষ্ট না হয়ে যায় আর কি। তো এই তো আজকের হারভেস্টিং মোটামুটি দেখেন। তো চাল কুমড়াটা যখন কাটবো দেখা যাবে যে ভিতরে কেমন হয়েছে, তখন বোঝা যাবে আর কি। তো সবসময় এই বৃষ্টির মধ্যে খেয়াল রাখবেন যে আপনাদের গাছের টবের গোড়ায় যাতে পানি জমে না থাকে। দেখেন এত বৃষ্টির মধ্যেও কিন্তু আমার একটা টবের মধ্যে কিন্তু পানি জমে নেই, যার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমার গাছগুলো কিন্তু মোটামুটি খুব সুন্দর আছে, একটা গাছও কিন্তু নষ্ট হয়নি। আর যদি আপনার এখানে পানি জমে যেত তাহলে কিন্তু গাছের পাতা এতদিন হলুদ হয়ে যেত, গাছ নষ্ট হয়ে যেত। তো আপনারা এই জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন, গাছের গোড়া যাতে কোনো মতে পানি না হয়। আর এই দেখুন এটাও পরাগায়ন করে দিছিলাম, এখন থাকবে কি না জানি না, কারণ বৃষ্টি যেহেতু অনেক বেশি হয়েছে রেণুগুলা কিন্তু খুব ধুয়ে পড়ে গেছে একেবারে। তো যাই হোক, না থাকলেও কিছু করার নেই, যতটুকু রিজিক আছে ততটুকুই হবে। তো আপনারা যারা এই বৃষ্টির মধ্যে গাছ নিয়ে একটু সমস্যায় আছেন, গাছের গোড়া পচে যায়, নষ্ট হয়ে যায়, একটু খেয়াল করে দেখবেন যে গাছের গোড়ায় পানি জমে কিনা। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।